পরিবারের একটু সুখের জন্য অনেকেই পাড়ি জমায় বিদেশের মাটিতে, কিন্তু সেখানে যাওয়ার পর কেমন হয় তাদের জীবন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আনিয়া মুভি সেন্সের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। একজন দাসের জীবন কতটা নির্মম আর দুর্বিষহ হতে পারে সেটা এক্সপ্লেন করব এই আরও জীবিতাম দ্য গড লাইফ মুভির মাধ্যমে। এই মুভিটি একটি সার্ভাইভাল থ্রিলার মুভি, যেটা কিনা সত্যি ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। মুভির শুরুতে দেখানো হয় সৌদি আরবের একটি এয়ারপোর্টে নাজিব ও হাকিম নামের দুজনকে, যারা সুন্দর একটি জীবনের সন্ধানে সৌদিতে পাড়ি জমিয়েছে। তারা তাদের ডকুমেন্ট চেক করানোর পরে বাইরে আসে। এর মধ্যেই তাদের কথা শুনে বোঝা যায় তারা কোম্পানির হয়ে কাজ করার জন্য এসেছে। কথা ছিল যে কোম্পানির হয়ে কাজ করার জন্য এসেছে সেই কোম্পানির গাড়ি তাদের রিসিভ করবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সেখানে কেউ আসে না। তার উপরে তারা সে দেশের ভাষাও জানতো না। মালায়ালাম থেকে হবার কারণে তাদের হিন্দি ভাষাটাও ছিল খুব দুর্বল। এরপর তাদের সাথে একজন লোকের দেখা হয় যে তাদের ভাষা বুঝতে পারছিল। লোকটির সাহায্য নিয়ে তারা ওই কোম্পানিতে ফোন করে, কিন্তু সেখান থেকে কেউ ফোন ধরে না। তখন লোকটি বলে শুক্রবার হওয়ার কারণে হয়তো কেউ ফোন ধরছে না, কারণ আজ ছুটির দিন। এরপর নাজিব আর হাকিম বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়, আর তখনই সেখানে এক শেখ আসে, যাকে তারা কাফিল বলে সম্বোধন করছিল। কাফিল নাজিব ও হাকিমের পাসপোর্ট চেক করে। তখন নাজিব আর হাকিম ভাবে কাফিলটি হয়তো তাদের কোম্পানি থেকে এসেছে। তারা কাফিলকে জিজ্ঞেস করতে চায়, কিন্তু ভাষা না জানার কারণে তারা কিছুই জিজ্ঞেস করতে পারছিল না। এরপর কাফিল তাদেরকে তার টেম্পুতে করে কোথাও নিয়ে যাচ্ছিল। নাজিব আর হাকিম বলতে থাকে তাদেরকে বলা হয়েছিল তাদেরকে নিতে এসি বাস আসবে। এরপর তারা এই ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামায় না। কিছুক্ষণ পরেই কাফিল তাদেরকে নিয়ে একটি বিস্তীর্ণ মরুভূমির মতো এলাকায় পৌঁছায়, যেখানে কাফিল আরও একজন লোকের সাথে কথা বলে। লোকটির সাথে কথা বলে হাকিমকে ওই লোকের কাছে দিয়ে দেয়। নাজিব আর হাকিম কেউ কিছুই বুঝতে পারছিল না। তারা কাফিলকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হয় না। পরিস্থিতি দেখে তারা এটুকু বুঝতে পেরেছিল তারা ভুল মানুষের পাল্লায় পড়েছে। কাফিল হাকিমকে অন্য লোকের কাছে বিক্রি করে নাজিবকে আরেকটি জায়গায় নিয়ে যায়, আর সেখানে অন্য একটি লোকের কাছে রেখে যায়। নাজিব খুবই চিন্তায় পড়ে যায়। একে তো তাদের ভাষা কেউ বুঝতে পারছিল না, তার উপর হাকিমকে অন্য জায়গায় রেখে আসা হয়েছে। সবকিছু ভাবতে ভাবতে নাজিব বাইরে এক জায়গায় বসে পড়ে। বাইরে খুব বেশি ঠান্ডা থাকার কারণে নাজিব কাফিলের তাঁবুতে গিয়ে শুয়ে পড়ে। এরপর সিন শিফট হয়ে পাস্টে যায়, যেখানে দেখানো হয় সৌদি আসার আগে নাজিব নদী থেকে বালু সংগ্রহ করার কাজ করত। সেখানে তার সাথে কাজ করে সন্তোষ নামের একজন, যার দুলাভাই সৌদি আরবে কাজ করত। আর সে সময় সৌদিতে 30,000 টাকা দিলেই খুব সহজেই ভিসা পাওয়া যাচ্ছিল। নাজিবের কাছে এত টাকা ছিল না, কিন্তু সে জানতো বিদেশে গিয়ে ভালো টাকা আয় করা যায়। এসব ভাবতে ভাবতেই নাজিব তার বউ সাইনুর গয়না ও ঘর বন্ধক রেখে সন্তোষের দুলাভাইকে টাকা দিয়ে দেয়। এরপর সাইনুকে দেখানো হয় যে প্রেগনেন্ট ছিল। নাজিব সাইনুকে অনেক ভালোবাসতো, আর তারা চায় তাদের ভবিষ্যৎ সন্তান যেন সুন্দরভাবে পৃথিবীতে আসে। এরপর গল্প বর্তমানে আসলে দেখা যায় নাজিবের মালিক তাকে লাথি দিয়ে ঘুম থেকে তোলে আর বাইরে গিয়ে শুতে বলে। এরপর সকালে নাজিবের ঘুম ভাঙলে পরিচয় হয় সেখানেই থাকা আরও একজন দাস। সে খুব বুড়ো ছিল। নাজিব তার সাথে এলোমেলো ভাষায় কথা বলার চেষ্টা করে, আর তখন ওই বুড়ো লোকটি নাজিবকে দুধ দিয়ে বলে মালিককে দিয়ে আসতে, কিন্তু নাজিব তার ভাষা বুঝতে পারে না আর নিজেই দুধ খেয়ে ফেলে। এরপর বুড়ো লোকটি নাজিবকে বুঝিয়ে বলে দুধ মালিককে দিয়ে আসার জন্য। নাজিব মালিককে দুধ দিতে যায় আর বোঝানোর চেষ্টা করে তাকে ধোকা দিয়ে এখানে আনা হয়েছে, কিন্তু মালিক নাজিবের কথা বুঝতে পারে না। এর মধ্যে কাফিলও সেখানে চলে আসে। নাজিব তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা তার কথা না বুঝে হাসতে থাকে। নাজিব তখন তাদের একটি ঠিকানা দেখায়, কিন্তু তারা সেটা ছিঁড়ে ফেলে। এরপর কাফিল অনেক মোটা রুটি বানাতে থাকে আর নাজিবকে খেতে দেয়। অন্য কোনো কিছু না থাকায় নাজিব সেই রুটি পানিতে ভিজিয়ে খেতে থাকে। খাওয়া শেষে নাজিব বুড়ো লোকটির কাছে যায় আর মেইন রোডে
নাজিবের ব্যাপারে জিজ্ঞেস করে। নাজিব এখান থেকে পালাতে চাইছিল, কারণ তার জীবন এখানে আরো বেশি দুর্বিষহ হয়ে উঠেছিল। তখন বুড়ো লোকটি তাকে বলে রোড এখান থেকে অনেক দূরে। বুড়ো লোকের কথা শুনে নাজিব হতাশ হয়ে পড়ে। রাতে নাজিব ঘুমালে গল্প আবারও পাস্টে চলে আসে। সেখানে নাজিব আর সাইনু তাদের অনাগত সন্তানের ব্যাপারে কথা বলছিল। তারা বাচ্চার নামও ঠিক করে ফেলে। এরপরের সিনে দেখানো হয় নাজিব হাকিমের সাথে সৌদি যাওয়ার জন্য ট্রেনে রওনা দিচ্ছে। সেখানে সাইনু আর তার মাকে নিজেদের খেয়াল রাখতে বলে। এরপর তারা সৌদির উদ্দেশ্যে রওনা দেয় আর এখানে এসে ফেঁসে যায়। পরের দিন সকালে নাজিব ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিল, আর তখন কাফিল এসে নাজিবকে মারতে থাকে, কারণ সেখানে তারা পানি কিনে ব্যবহার করত। পানির সেখানে অনেক দাম ছিল। তখন বুড়ো লোকটি নাজিবকে বালু ব্যবহার করতে বলে। তখন সেখানে পানি ভরার ট্যাঙ্ক আসে। নাজিব ট্যাঙ্কের ড্রাইভারের কাছেও সাহায্য চায়, কিন্তু সেও নাজিবকে সাহায্য করতে পারে না। আর তখনই সেখানে কাফিল চলে আসে। ড্রাইভারের কাছে সাহায্য চাওয়ার কারণে কাফিল নাজিবকে মারতে থাকে। কাফিল নাজিবকে গুলি করতে যাচ্ছিল, এমন সময় পানির ট্যাঙ্কটি ভরে পানি পড়তে শুরু করে আর কাফিলের মন অন্যদিকে যায়। নাজিব পানি দেখতে পেয়ে তার গ্রামে কাটানো সেই পুরনো সময় ভাবতে থাকে। গ্রামে থাকতে নাজিব ইচ্ছে মতো নদীতে গোসল করতে পারত, পানি ব্যবহার করতে পারত, সাইনুর সাথে একসাথে গোসল করতে পারত। আর এখন তাকে এক বিন্দু পানির জন্যও বেধারাম মার খেতে হচ্ছে। পরের দিন সকালে নাজিব ঘুম থেকে ওঠার পরে মালিক তাকে ছাগলের দুধ কালেক্ট করতে বলে। নাজিব বুঝতে পারে না সেই বুড়ো লোকটি কোথায় গেল, কারণ এই কাজ তো তার ছিল। তাছাড়াও নাজিব ছাগলের দুধ দোয়ানো জানতো না। ছাগল নাজিবকে লাথি মেরে ফেলে দেয়। তখন মালিক নিজেই নাজিবকে শিখিয়ে দেয়। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। এখন নাজিব ছাগল আর ভেড়াদের দেখাশোনা করে, তাদের খাবার দেয়, কারণ ওই বুড়ো লোকটি এরপর থেকে হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল। নাজিব গাড়ির একটি আয়নায় দেখে তার দাড়ি ও চুল বড় হয়ে গিয়েছে, সাথে তার শরীরের অবস্থাও খারাপ ছিল। নাজিব এখানে এসেছে প্রায় মাসখানেক হয়ে গেছে। নিজের এমন করুণ অবস্থা আর দুর্বিষহ জীবন তার ভালোই লাগছিল না, তাই আত্মহত্যা করার জন্য সে একটু উঁচু জায়গায় দাঁড়ায়। সে জানে না এখানে তাকে আর কতদিন এভাবে জীবন কাটাতে হবে। আদৌ সে এখান থেকে তার প্রিয় মানুষগুলোর কাছে ফিরে যেতে পারবে কিনা। আর তখনই সে দেখে বেশ কিছু একটা দূরে কয়েকটা শকুন মিলে কিছু একটা খাচ্ছিল। নাজিব কাছে গেলে দেখে সেখানে একটি লাশ ছিল, আর লাশটি ছিল সেই বৃদ্ধ লোকটির। নাজিব বুড়ো লোকটির এমন অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায়, যেন সে এই লোকটির মধ্যেই নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল। তখনই অনেকগুলো শকুন নাজিবের উপরেও আক্রমণ করে বসে। নাজিব সেখান থেকে কোনো মতে ফিরে আসে। নাজিবের বাড়ির কথা মনে পড়তে থাকে, তাই সে সাইনুর দেওয়া আচারের বোতলটির ঘ্রাণ নিতে থাকে। তখন সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তার পরিবারের জন্য হলেও তাকে সেখান থেকে পালাতে হবে। পরের দিন নাজিব ভেড়ার পাল নিয়ে কিছু দূরে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে কাফিলে নাজিবকে দেখে ফেলে আর গুলি চালিয়ে নাজিবকে থামানোর চেষ্টা করে। নাজিব ক্লান্ত হয়ে পড়েছিল আর ভয় পেয়ে গিয়েছিল, তাই সে থেমে যায়। তখন কাফিলে তাকে মারতে থাকে। ফিরে এসে নাজিবকে সে ভেড়ার পালের সাথেই বেঁধে রাখে। এরপর নাজিবের অনেক পিপাসা পেলে না চাইতেও ভেড়ার সাথেই পানি পান করতে হয়। এরপর আরো কিছু সময় পার হয়ে যায়। নাজিবের অবস্থা দিন দিন আরো বাজে হয়ে গিয়েছিল। রাত শেষে যেমন ভোর হয়, ঠিক তেমনি অন্ধকার শেষে মেলে আলোর দিশা। নাজিবও তেমন একটি আলোর দিশা পেয়েছিল। একদিন ভেড়ার পাল চড়ানোর সময় বৃষ্টি আসে, যা সচরাচর খুবই দুর্লভ। তখন নাজিব একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। শেষে যখন সে যাচ্ছিল, তখনই নাজিব একটি গান শুনতে পায়। গানের আওয়াজ ফলো করতে করতে সে হাকিমকে দেখতে পায়। অনেক সময় পার হয়ে যাওয়ায় তার অবস্থাও ছিল নাজিবের মতো খারাপ। দুজনই একে অপরকে দেখে ইমোশনাল হয়ে পড়ে। হাকিম নাজিবের সাথে অনেক কথা বলতে চেয়েছিল, কিন্তু হাকিমের কাফিল রাগারাগি করবে বলে সে চলে যায়। এরপর তারা প্রায় সেখানে দেখা করত। একদিন নাজিব হাকিমের চিঠি পায়, যেটা পড়ে সে জানতে পারে হাকিমের কাছে একজন লোক আছে যে তাদের এই জায়গা থেকে পালাতে সাহায্য করতে পারে, কারণ সে অনেক সময় ধরে এখানে কাজ করছিল, তাই রোডে পৌঁছানোর রাস্তা তার জানা ছিল। এরপর নাজিব হাকিমের সাথে দেখা করতে যায়। সেখানে হাকিমের সাথে সেই লোকটিকেও হাকিম নিয়ে এসেছিল, যার নাম ছিল ইব্রাহিম কাদেরি। ইব্রাহিম আফ্রিকান ছিল। এরপর
তাদের কথা শুনে বোঝা যায় কিছুদিন পর কাফিলের ছেলের বিয়ে, আর সেখানে বাকি সব কাফিররাও যাবে। তাই তারা ওই দিন সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তারপর কাফিলের ছেলের বিয়ের দিন আসলে কাফিররা গোলামদেরকে রেখে বিয়েতে যায়। তখন সেই সুযোগে নাজিব অনেকদিন পর গোসল করে। এরপর সে সেই শার্টটি পরে যেটা পরে সে এখানে এসেছিল। নাজিবের শরীর দেখে বোঝা যাচ্ছিল সে কতটা বাজে অবস্থার মধ্যে দিন পার করছিল। এরপর সব ভেড়া আর উটকে খাবার দিয়ে সে হাকিম আর ইব্রাহিমের সাথে বেরিয়ে পড়ে। তারা রাত অবধি চলতে চলতে ক্লান্ত আর পিপাসার্ত হয়ে পড়ে। তখন তারা অন্য একটি কাফিলের তাঁবু দেখতে পায়। ইব্রাহিম সেখান থেকে পানি নিতে যাচ্ছিল আর তাদেরকে দেখে চোর ভেবে গুলি করতে থাকে। ইব্রাহিম কোনো মতে সেখান থেকে ফিরে আসে আর তারা তিনজন এক জায়গায় শুয়ে পড়ে। পরের দিন তারা আবার চলতে শুরু করে। চলতে চলতে তারা বুঝতে পারে রাতে পালানোর সময় হয়তো তারা ভুল রাস্তায় চলে এসেছে। অন্যদিকে হাকিমের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল, কারণ সে অনেক বেশি পিপাসার্ত ছিল। সে তার সামনে অনেক বেশি পানি দেখতে পায়, সেই দিকে দৌড়াতে থাকে। কিন্তু এসবই ছিল মরীচিকা। মরুভূমিতে এই মরীচিকা দেখা স্বাভাবিক। এরপর তারা নামাজ পড়তে থাকে। তখন হঠাৎই বালুর ভেতর থেকে অনেকগুলো সাপ বের হয়ে আসে। সাপগুলো খুবই বিষধর ছিল। তারা কোনো মতে বেঁচে যায়। সাপগুলো চলে যায়। এরপর 3 দিন কেটে যায়। চলতে চলতে নাজিবের পায়ে ফোসকা পড়ে যায় আর ইব্রাহিম তার কাপড় ছিঁড়ে নাজিবের পায়ে পেঁচিয়ে দেয়। এরপর তারা আবার চলতে শুরু করে। অন্যদিকে হাকিমের অবস্থা আরো বেশি খারাপ হয়ে পড়ে। তার কাছে সেই কাফিলের জীবনকেই ভালো মনে হতে থাকে, কারণ সেখানে সে একটু হলেও পানি আর খাবার পাচ্ছিল। তখন ইব্রাহিম হাকিমের মেটানোর জন্য তার ঘাম ব্যবহার করে। এরপর আবারও কিছু দূর চলার পর হাকিম আবারও মরীচিকা দেখতে পাচ্ছিল, যেখানে সে বড় বড় বিল্ডিং আর খাবার দেখতে পায়। সে খাবার মনে করে বালি খেতে শুরু করে। ইব্রাহিম আর নাজিব হাকিমকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই হাকিমের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। হাকিমের সেখানেই মৃত্যু হয়। নাজিব অনেক বেশি ভেঙে পড়ে। এরপর হঠাৎই সেখানে মরু ঝড় চলে আসে। ইব্রাহিম আর নাজিব কোনো মতে এই মরু ঝড় থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু মরু ঝড়ে হাকিমের মৃতদেহটি বালির নিচে চাপা পড়ে যায়। এরপর না চাইতেও নাজিব আর ইব্রাহিম হাকিমের মৃতদেহটি সেখানে রেখেই রওনা হয়। তারা আবারও চলতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর নাজিবের অবস্থাও খারাপ হতে শুরু করে। ইব্রাহিম খেয়াল করে একটি টিকটিকি দেখতে পায়। তখন সে বুঝতে পারে আশেপাশে কোথাও পানি আছে। তারা দৌড়ে যায় পানি পান করতে। অনেকদিন পর তারা পানি পান করছিল, যেন তারা অমৃত পান করছে। ইব্রাহিম কিছু পানি বোতলে ভরে নেয়। এরপর তারা আবারও চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা কোনো রোড দেখতে পায় না। ইব্রাহিমেরও আশা ভেঙে যায়। এরপর সকালে নাজিবের ঘুম ভাঙলে দেখে ইব্রাহিম সেখান থেকে অন্য কোথাও চলে গেছে। যাওয়ার আগে রেখে গেছে এক বোতল পানি আর একটি খেজুর। এরপর নাজিব একাই চলতে শুরু করে। এরপর আরো সময় পার হয়ে যায়। নাজিবের কাছে থাকা পানিও ফুরিয়ে আসতে শুরু করে। এরপর সে দাঁড়িয়ে আবার চলার প্রস্তুতি নেয়, কিন্তু তার শরীর এতটাই দুর্বল ছিল যে সে দাঁড়াতে পারে না, পড়ে যায়। আর তার হাতের বোতলটি গড়িয়ে গড়িয়ে শক্ত পিচের ওপর পড়ে। অর্থাৎ নাজিব রোডে পৌঁছে গিয়েছিল। রোড দেখে সে আবারও আশার আলো দেখতে পায়। তার শরীরে যেন শক্তি সঞ্চয় হয়, আর সেই শক্তি দিয়ে সে রোডের দিকে দৌড়াতে শুরু করে। এরপর সে রোডে চলা গাড়িগুলোর কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। আর তখনই সেখানে অনেক দামি একটি গাড়ি এসে থামে। এরপর এক শেখ নাজিবকে গাড়িতে উঠিয়ে পানি দিয়ে সাহায্য করে। নাজিবকে নিয়ে সে শহরে পৌঁছিয়ে দেয়। ঘরে পৌঁছানোর পর নাজিবকে কঞ্জিকা নামের এক মালায়ালাম উদ্ধার করে নিজের সাথে নিয়ে যায়। এরপর নাজিবকে তার পরিবারের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। সৌদি এসে নাজিবের প্রায় 4 বছর হয়ে গিয়েছিল, আর এই 4 বছর পর নাজিব তার পরিবারের সাথে কথা বলছিল। সে জানতে পারে তার ছেলে হয়েছে। সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। নাজিবের কাছে কোনো ডকুমেন্ট না থাকায় তাকে জেলে রাখা হয়, সেখানে যারা তাদের কাফিলের কাছ থেকে পালিয়ে এসেছিল। পুলিশ স্টেশনে নাজিব ইব্রাহিমের ছবি দেখতে পায়। এরপর জেলের ভেতর কিছু কাফিল আসে। সেখানকার
নিয়ম ছিল যদি কোনো কাফিল তাদের গোলামকে চিনে ফেলে তাহলে সে তার সাথে করে গোলামকে নিয়ে যেতে পারবে। নাজিব অনেক ভয় পেতে থাকে আর তার ভয় বাস্তবতার রূপ নেয়, কারণ সেখানে সেই কাফিলও ছিল যার কাছে নাজিব কাজ করত। তখন কাফিল তার কাছে এসে বলে তার কাছে ডকুমেন্ট না থাকায় সে তাকে ছেড়ে দিয়েছে, নয়তো তাকে এখান থেকে নিয়ে যেত। এরপর নাজিব 3 মাস জেলে কাটায় আর 3 মাস পর নাজিবকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। আর এভাবেই শেষ হয় দ্য গোট লাইফ মুভিটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন সব মুভির এক্সপ্লেনেশন পেতে মুভি সেন্সাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।